দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা রাজনীতি নিয়ে। সাম্প্রতিক সময়ে একটি বৈঠক হয়েছে, সেখানে কিছু মানুষ তারা অনুরোধ করেছেন বিএনপিকে তারা যেন আন্দোলনে নামেন। অনেকে বলছেন তারা মূলত বিএনপি পন্থী বুদ্ধিজীবী। এখন বিএনপির ব্যাপারে আওয়ামী লীগের কথা হচ্ছে তারা কেবল মুখের কথাতেই সীমাবদ্ধ, তাদের পক্ষে আসলে আন্দোলন করা সম্ভব নয়। এখনকার রাজনীতি আসলে এই বাক্যবাণে সীমাবদ্ধ হয়ে গেছে কিনা সে নিয়ে আজকে আলোচনা। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব রাশিক রহমান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব তৌহিদুল হক, তিনি সহকারী অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, তিনি সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই একটা প্রতিবেদন আমরা দেখে নেব যে প্রসঙ্গে এইমাত্র কথা বলছিলাম সে বিষয়ে। সম্প্রতি রাজনৈতিক হালচাল ও সাংগঠনিক অবস্থা নিয়ে বিএনপির সিরিজ বৈঠক আবার উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে। এসব বৈঠকে বিএনপির বেশিরভাগ নেতাই নির্বাচনে না গিয়ে সরকার পতনের একদফা আন্দোলনের পক্ষে মত দেয়। তারপর থেকেই ক্ষমতাসীনদের সাথে বিএনপির বাকযুদ্ধ চলছে ধারাবাহিকভাবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। তার কথায় ঘোড়াও হাসতেছে, বুঝতে পারছেন? গণতন্ত্র নাকি আপনার বিএনপিতে নাই, তারাই নাকি গণতন্ত্র দিচ্ছে। তো তাদের গণতন্ত্রের কথাটা মুখেই শুধু, তার গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনোদিন করে নাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় বিএনপির সরকার পতনের আন্দোলনকে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দেন। ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ ও এদেশের ভোটারগণ। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবাস্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের। শুরুতে জনাব তৌহিদুল হক, আপনার কাছে আসতে চাই। আমাদের রাজনীতির বিবর্তনের যদি আমরা কথাটা মনে করি, একটা সময় আমরা দেখেছি প্রচুর আন্দোলন হয়েছে, রাস্তায় হরতাল হয়েছে এবং বিরোধী দলের সরব উপস্থিতি রাজনীতির ময়দানে সবসময় ছিল। গত অন্তত 3-4 বছর হলো বিএনপি সেইভাবে মাঠে আসতে পারেনি। তাদের নেত্রী যখন কারাবন্দী হয়েছেন তখনও এক ধরনের আন্দোলন তারা গড়ে তোলার চেষ্টা করেছিল। বেশিরভাগ মানুষই বলবেন সেটা শেষমেশ দানা বেঁধে ওঠেনি। এখনকার রাজনীতিতে আমরা প্রত্যেক দিনই গণমাধ্যমে দেখি দুই দলের বক্তব্য, এবং অনেকে বলবেন হয়তো এই যে পাল্টাপাল্টি বক্তব্য তার মধ্যেই আসলে আমাদের রাজনীতিটা এখন বেঁচে রয়েছে। আপনার বিশ্লেষণ কি, শুরুতে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমার দুইজন সম্মানিত আলোচক এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি যে প্রশ্নটি উল্লেখ করলেন এবং যে প্রতিবেদনটি আমাদেরকে দেখালেন, এবং সেই প্রতিবেদনেও কিন্তু আমরা দুটি দলের সাধারণ সম্পাদক পর্যায়ের ব্যক্তি যারা রয়েছেন বাংলাদেশে, ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের বক্তব্য কিন্তু আমরা শুনলাম। আমার কাছে যেটি মনে হয় যে আমরা আসলে 75 পরবর্তী আমাদের যে রাজনৈতিক যে ধারা এবং সেটি বিভিন্ন উপধারায় বিভক্ত হয়েছে এবং পরস্পর দোষারোপ একটা সংস্কৃতির পর্যায়ে আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে সেটি একটা মানে অঙ্গনে সেটি আসলে একটা বলা যেতে পারে একটা সংস্কৃতির আসন দখল করে নিয়েছে। প্রতিদিন আমরা যে পরস্পর দোষারোপের যে জায়গাটা দেখি, এখন এই অবস্থায় যে আওয়ামী লীগ যে ধরনের দোষ অথবা অভিযোগের তীর বিএনপির দিকে তুলে থাকেন, বা আওয়ামী লীগ থেকে বিএনপির দিকে যেভাবে অভিযোগের তীর তুলে থাকেন, এবং তারা এই দুটি দল থেকেই কিন্তু আসলে জনতন্ত্র বলুন বা গণতন্ত্র বলুন, ন্যায় বিচার সুশাসনের বিষয়গুলো নিয়ে তারা যেভাবে কথা বলেন, তাতে আপনি দেখবেন যে আসলে আমরা কিন্তু আসলে স্পষ্ট করে কোনো কিছু আসলে বোঝাটা খুব কঠিন হয়ে যায়। যে আসলে আমরা যে দলটি আওয়ামী লীগের যে স্বাধীনতার যে নেতৃত্ব দিয়েছে যে দলটি, কিংবা যারা মুক্তিযুদ্ধের চেতনা এই জায়গাটিতে বলেন, তারাও কিন্তু আসলে যেভাবে দেশের উন্নয়ন কার্যক্রম কিংবা গতিবিধি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আমাদের অনেকটাই পরিবর্তন হয়েছে, আমাদের উন্নতি হয়েছে, সেটি উন্নয়ন কাঠামো থেকে শুরু করে। কিন্তু আসলে এই 13 বছরে আমাদের আরো অনেক কিছু প্রত্যাশা ছিল আওয়ামী লীগের কাছ থেকে, বা যারা ক্ষমতা আছে, যে তারা আসলে আমাদের দেশের যে রাজনৈতিক অঙ্গনে যে
অস্থিরতা, সেটি শুধু আওয়ামী লীগ একা নিয়ন্ত্রণ করতে পারবে না বা একা এটা ভালো করা সম্ভব না। এক্ষেত্রে একটি পরস্পর আলোচনার মধ্যে দিয়েও সম্ভব। সেই আলোচনাটা কিন্তু যারা আসলে ক্ষমতায় থাকেন তারা একটু আমার মনে হয় যে আগ বাড়িয়ে গণতন্ত্রের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে এই আলোচনাটি যত বেশি করা যেত বা করার সুযোগ যদি আমরা রাখতে পারতাম, তাহলে কিন্তু এই যে আজকে যে আপনি বাক্যবাণের রাজনীতি বলুন অথবা দোষারোপের রাজনীতি বলুন, এটি এই পর্যায়ে আমাদেরকে দেখতে হতো না। এখানে এই যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে ধরুন হরতাল হচ্ছে না বা মিছিল সহিংসতা এগুলো আমরা দেখছি না, বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে তাদের সাফল্য হিসেবে অর্জন হিসেবে সামনে উপস্থাপন করার চেষ্টা করে। আপনার কি মনে হয় যে এটা গণতান্ত্রিক যে সংস্কৃতি আমাদের, সেটার এক ধরনের অগ্রগতি, নাকি আমরা আসলে গণতান্ত্রিক সংস্কৃতির হিসেবে পিছিয়ে যাচ্ছি? না, সেটি হচ্ছে যে হরতাল আবার সবসময় আমাদের এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় হরতাল এমনও হয়েছে যার পেছনে আসলে যৌক্তিক কোনো কারণ নাই। হরতাল আমরা যদি সবসময় মনে করি যে যৌক্তিক কারণের প্রেক্ষাপটে হরতাল অথবা নাগরিকদের জন্য কোনো সুবিধা আদায়ের ক্ষেত্রে যদি আসলে আমরা হরতাল অথবা হরতালকে রাজনৈতিক কর্মসূচি হিসাবে যদি বিবেচনা করি, সেটি ঠিক আছে। কিন্তু আমাদের এখানে হরতাল যেভাবে যে রূপ ধারণ করেছিল একটা সময়, আমরা এরকমও দেখেছি যে লাগাতার হরতাল চলেছে, অবরোধ চলেছে, এটি মনে হচ্ছে দেখভালের কেউ নেই। সেই জায়গা থেকে আর সবকিছুতে যে হরতাল করতে হবে, সবকিছুতে একটা রাজপথে নৈরাজ্য তৈরি করতে হবে, এটিও কিন্তু গণতন্ত্রের ভাষা নয়। কিন্তু এখন বিষয় হলো যে আমাদের দেশে যে অবস্থাটি দাঁড়িয়েছে, এই কথাটা আমি বলতে চাচ্ছি, নিশ্চয়ই এলে আমাদের আলোচনা যারা শুনছেন বুঝতে পারবে। আমার কাছে যেটি মনে হয়, এদেশের রাজনৈতিক সাফল্য যদি চিন্তা করি জনগণের প্রেক্ষাপটে, আমাদের দেশের চলমান রাজনীতি আমাদের জনগণকে মোটা দুই মানে ভাবে বিভক্ত করে ফেলেছে, দুইটি দলে বিভক্ত করে ফেলেছে। একটা দলে সে আওয়ামী লীগের একটি দল হয়েছে, আর একটি বিএনপির একটি দল হয়েছে। জনগণের মধ্যে দুটি দলকে আমরা বেশি সক্রিয় দেখি, আমরা এখনো সেটি দেখছি, সেটি অস্বীকার করার সুযোগ নেই। এর পাশে অন্যান্য দলগুলো এই দুটি দলকে কেন্দ্র করে আবর্তিত হয়। কিন্তু এই যে জনগণ যে বিভক্ত হয়ে গেল, জনগণ আর জনগণের যে শ্রেণীতে থাকতে পারলো না জনগণের প্রয়োজনে, এই যে একটি শূন্যতা, মানে জনগণের ভূমিকার জায়গা থেকে যে শূন্যতা, এই শূন্যতা কিন্তু আসলে আমরা কিন্তু এই দুটি রাজনৈতিক দলের যে পরস্পরের যে মন্তব্য, একটি দল বলছে আরেকটি দলকে গণতন্ত্র হত্যা করেছে, আবার অন্য একটি দল অন্য দলকে দোষারোপ করে বলছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এই যে একটা গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়া, দেশকে পিছনে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া আমরা দেখি, অথবা এক ধরনের অস্থিরতা রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়, যে বিষয়গুলো নিয়ে অস্থিরতা না করলেও মানে কোনো দোষ নেই, বরং ইতিবাচক রাজনীতির জায়গাটি যত বেশি সোচ্চার করা সম্ভব তত বেশি কিন্তু মানুষের রাজনীতিতে আগ্রহ বাড়ে। এবং আপনি দেখবেন যে তরুণ সমাজের মধ্যে একটি বড় অংশ কিন্তু এখন এই চলমান রাজনীতির তর্ক বিতর্কের বিষয়গুলোকে সাধারণভাবে গ্রহণ করছে না, এবং তারা এই তার পরিবারের কাছ থেকে, অভিভাবকের পক্ষ থেকে এই রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারেও অনেক পরিবার বা অভিভাবকের এক ধরনের অনীহা রয়েছে। এই জায়গাগুলোতেও কিন্তু আসলে আমাদের রাজনীতিবিদদের ভাবা প্রয়োজন যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রয়োজন। এখন এই বিষয়টি আমাদের যে রাজনৈতিক এখন অপসংস্কৃতি বা ভ্রান্তি বা বিচ্যুতি যে রয়েছে, এই যে রাজনৈতিক দলগুলো যে বুঝতে পারে না, এই ডায়াগনোসিস গুলো বিষয়টি এরকম না, কিন্তু তারা আসলে এটি আত্মসংশোধনের জন্য বা রাজনৈতিক সংশোধনের জন্য যে চিকিৎসা নেওয়া দরকার, যে ট্রিটমেন্ট, পলিটিক্যাল ট্রিটমেন্ট গুলো প্রয়োজন, সেই জায়গাতে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কোনোভাবেই আসতে চান না। তারা যখন এককভাবে কথা বলেন তখন কিন্তু আমাদের মনে হয় যে আসলে এই দলের মধ্যে দিয়ে দেশের উন্নতি সম্ভব। কিন্তু আমরা অতীতের প্রেক্ষাপটগুলো লক্ষ্য করেছি, এখন যে চলতি সময়ে যারা ক্ষমতা আছেন, চলমান সময়ে তাদের উন্নয়ন কর্মকাণ্ড, তাদের যে নির্বাচনী প্রক্রিয়া, এই ব্যাপারগুলো কিন্তু মানুষ লক্ষ্য করছে। জনগণ যে যারাই ক্ষমতা থাকেন, সেটা আওয়ামী লীগ বা বিএনপি বিষয় বলছি না, যারাই ক্ষমতা থাকেন তাদের সবকিছুই যে জনগণ লক্ষ্য করেন এবং জনগণ যে একটা সময় গিয়ে সেই রায়টি দেন, এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিশ্বাসটা অর্জন করাটা বা এই বিশ্বাস লালন করাটা খুব গুরুত্বপূর্ণ। অন্যথায় যেটি অবস্থা হয় যে আসলে আপনি এক ধরনের সংকট তৈরি হয়, সেই সংকটের মূল জায়গাটায় দুই ধরনের মানে অবস্থা তৈরি। একটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের একটা দূরত্ব তৈরি হয়, এবং যারা সরকার মানে থাকেন এবং সরকার এবং রাষ্ট্রের সাথে জনগণের একটা দূরত্ব তৈরি হয়। এই যে দুই ধরনের যে দূরত্ব তৈরি হলো জনগণের সাথে, রাজনৈতিক দলের সাথে এবং সরকার এবং রাষ্ট্রের সাথে, এই দূরত্ব কিন্তু জনগণের জন্য একটা বড় ধরনের ভোগান্তি তৈরি করে, এবং রাজনীতিকে আসলে আশীর্বাদ হিসাবে না দেখে বরং এক ধরনের বিচ্যুতি বা অভিশাপ হিসেবে অনেকে চিন্তা করে থাকেন। আরেকটি ব্যাপার হলো, যখন এই দূরত্ব অত
বাড়তে থাকে তখন সংকটের জায়গাটি আরো বেশি বাড়তে জি। থাকে। তখন আসলে মানুষের রাষ্ট্র এবং সরকারের কাছ থেকে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জনগণের প্রত্যাশার জায়গাটা অনেক ক্ষীণ হয়ে যায় এবং ছোট হয়ে যায়, এবং বিশ্বাসের জায়গাটি একেবারে গোলমাল জি, অবস্থায় পরিণত অনেক হয়। ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে আসতে চাই এ পর্যায়ে। এই যে দিনের পর দিন বিএনপি বলেই যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বলুন বা নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে না, এবং কদিন আগে একটি গোলটেবিল আলোচনায় কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে পরামর্শ দিলেন যাতে আপনারা অনতিবিলম্বে আন্দোলন শুরু করেন। অন্যদিকে আওয়ামী লীগ তো বলেই চলেছে যে সে ক্ষমতা আপনাদের নিয়ে আন্দোলন আপনারা করতে পারবেন না, এবং আপনাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনারা বলেন যে আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা দেওয়া হয়েছে যে আসলে সেগুলো সামাল দিতেই আপনারা অনেক ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ছেন এবং আন্দোলন করা এই জন্য আপনাদের জন্য দুষ্কর। আপনাদের পরিকল্পনাটা কি? কারণ নির্বাচনের তো আর বছর দুয়েকের মতন সময় রয়েছে, এর মধ্যে আপনারা কি করতে চাচ্ছেন? জি মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। আসলে সংকটটা কি, আর আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের টানাটানি বা দুই দলের অবস্থান, এই বিষয়টাকে যদি এক করে দেখা হয়, সরলীকরণ করে দেখা হয়, এটা খুব দুর্ভাগ্যজনক হবে। বিএনপি কেন কথা বলছে, কেন আন্দোলনে আছে, বা কেন বিএনপি কি দাবি করছে, সেটাই তো আজকে মুখ্য বিষয়। দেখেন, আমরা দাবি করছি একটা সুষ্ঠু নির্বাচন। এই দাবি দীর্ঘদিন যাবৎ শুধু বিএনপির দাবি নয়, দেশের মানুষের দাবি। দেশের আপামর জনতা দীর্ঘকাল হলো ভোট দিতে পারে না, এবং বাংলাদেশের ভোটের ব্যবস্থাকে একেবারে মানে খাদের কিনারায় খাদে ফেলে দেওয়া হয়েছে মোট কথা। সেটা শুধু বিএনপি এখন বলছে না, এদেশের সুধী সমাজ বলছে, নাগরিক সমাজ বলছে, বুদ্ধিজীবীরা বলছে, খোদ ইলেকশন কমিশনের মধ্যে থেকে এখন সেটা বলা হচ্ছে। 42 নাগরিক বিবৃতি দিয়ে বলেছে, এর আগে তারা নির্বাচন কমিশনের দুর্নীতি নিয়ে কথা বলেছিল। এই বিষয়গুলো পরিষ্কার যে বাংলাদেশে আসলে নির্বাচন ব্যবস্থা, সেদিনই দেখলাম যে একটা মেডিকেল বোর্ড গঠন করা দরকার, খুবই সংকটাপন্ন এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। সেই জন্যই বিএনপি একটা শুধুমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল আন্দোলন। এখন বলছেন আপনারা যে বিএনপির দাবি, এই দাবি তো সকল মানুষের থাকার দরকার, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘকাল যাবৎ তাদের নিজের ভোটটা দিতে পারে। আপনি দেখছেন স্বাধীনতার 50 বছর, এত উন্নয়নের কথা, এত কিছুর, এত সূচকের কথা বলা হয়, অথচ এই 50 বছরে একটা জাতি আমরা আমাদের ভোটটা সুষ্ঠুভাবে আমাদের একজন মানুষ নিজের ভোট নিজে দিবে, শান্তিপূর্ণভাবে দিবে, নিরাপদে দিবে, সেই ব্যবস্থাটা আমরা করতে পারিনি। বরং দিনে দিনে ভূতের পায়ের মতো আমরা পেছনের দিকেই হাঁটছি। জি, এগুলো তো আপনারা বলেই আসছেন জনাব বাবুল, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনাদের পরিকল্পনাটা কি? সামনের 2 বছর আপনারা কি করবেন যাতে এই অভিযোগগুলো আপনারা করছেন, এই অবস্থার কথা কিভাবে আপনারা পরিবর্তন করতে চান? না না, আমাদের অবস্থান পরিষ্কার। আমরা একটা নৈতিক সংগ্রামে আছি, যেই সংগ্রামে দেশের মানুষের দাবি, গণমানুষের দাবি ভোটের অধিকার প্রতিষ্ঠা। সেই সংগ্রামের জন্য আগে আমরা আন্দোলন করেছি। আগে আমরা নির্বাচনে, অনেকেই বলেছিল যে বিএনপি নির্বাচনে আসে না, তাই সুষ্ঠু নির্বাচন হয় না। আমরা 18 সালের নির্বাচনে গিয়েও দেখেছি, এবং সমস্ত জাতি দেখেছে যে নির্বাচনের নামে বাংলাদেশে কি তামাশা। 14 সালের নির্বাচন তো আপনারা দেখেছিনি, নির্বাচনের আগে বিজয় কি নোংরা একটা ব্যাপার হয়েছিল। সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের ডিসিশন পরিষ্কার, সুস্পষ্ট, যে বাংলাদেশে এই সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে আমাদের দল আর অংশগ্রহণ করবে না। এটা আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তের ফলে বিষয়টা হলো এরকম যে বারবার আওয়ামী লীগ শুধুমাত্র একতরফা ভোট করে বা নির্বাচনের বৈধতা দেখাইতে চাবে দেশবাসীকে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলকে, সেটা তারা দেখাবার সুযোগ পাবে না। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় যে শুধুমাত্র আমরা নির্বাচন প্রত্যাখ্যান করে বসে থাকলাম, এরকম কোনো বিষয় না। আপনি জানেন যে আমাদের দলের সর্বমুখী পুনর্গঠনের কাজ চলছে পুরোদমে। এই পুনর্গঠনের পরে গোটা দেশের মানুষ যেটা চায় যে তারা একটা কার্যকরী আন্দোলন করে। আর দেখেন, দুর্ভাগ্য হলো কি, দেখেন আওয়ামী লীগের ভাষাটা হলো কি, বিএনপির ক্ষমতা নাই আন্দোলন করবার। তার মানে এখন এই 50 বছর পরে আওয়ামী লীগকে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে হিস্টে নামাবে। বাংলাদেশের নীতি, নৈতিকতা, রাজনীতি বলতে কোনো কিছু আর বাংলাদেশের নাই। তাদের এই কথার মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়েছে যে বিএনপি আন্দোলন করে নামাইতে না পারলে আর তারা নামবে না। এই তো সেজন্য আমরা মানুষের, দেশের মানুষ আমাদের সাথে আছে, এবং মানুষকে নিয়েই আমরা এই আওয়ামী লীগের অন্যায়, জুলুম, এই দুঃশাসন এবং এই নির্বাচনের এখন নামে জনাব বাবু, যদি মাঠের আন্দোলনের প্রশ্ন আসে, এই ক্ষেত্রে আওয়ামী লীগের তরফ থেকে আরেকটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে আপনাদের দিকে, সেটা হচ্ছে মাঠের আন্দোলনের নেতৃত্বটা কে দেবেন? কারণ জনাব তারেক রহমান তো আপনাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি তো রয়েছেন সুদূর লন্ডনে। বেগম জিয়া যে শর্তের বেড়াজালে বন্দি, তার পক্ষে আসলে মাঠের আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্ভব না। তিনি অসুস্থ, আজকে তো হাসপাতালেও ভর্তি হলেন। তাহলে আপনাদের এই আন্দোলনটা যদি মাঠে করতে হয়, সেটা তো আর ভার্চুয়ালি জনাব তারেক রহমান নেতৃত্ব দিতে পারছেন না, তাহলে কে নেতৃত্ব দেবেন? না না না, আন্দোলন শোনেন, এটার মধ্যে আওয়ামী লীগ তো তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। বিএনপি কে
কিভাবে বেকায়দায় ফেলা যায় বিএনপি শীর্ষ নেতৃত্বকে এবং গোটা দলকে ভাঙবার জন্য। সেই অন-11 থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছিল, অন-11 সরকার করেছিল, সেই সরকারের ধারাবাহিকতা এই সরকারও করছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত বিএনপি এক এবং ঐক্যবদ্ধ আছে এই 14 বছরের জুলুম নিপনের পরে। নেতৃত্ব কে দিবে? নেতৃত্ব তো দিচ্ছেন পার্টির চেয়ারম্যানকে কার্যত বন্দী করে রাখা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমাদের জাতীয় স্থায়ী কমিটি রয়েছে, মহাসচিব রয়েছে, অন্যান্য নেতৃত্বে সকল দল নিয়ম অনুযায়ী চলছে এবং দল তো একটা একক ব্যক্তির উপরে কোনো নির্ভরশীল কোনো বিষয় না। একটা রাজনৈতিক দল একটা সমষ্টিক বিষয়, যৌথ নেতৃত্বে চলছে। এখন যেমন চলছে আন্দোলন সেভাবেই চলবে। নেতৃত্বে তো কোনো সংকট আছে এটা আমরা মনে করি, এটা আওয়ামী লীগ বলে। কিন্তু আপনাদের জোট ছেড়ে যে বিভিন্ন দল চলে যাচ্ছে সেটার ব্যাপারে আপনাদের কি অবস্থান? কি চলে যাচ্ছে? আপনাদের যে জোট থেকে সম্প্রতি একটি দল বেরিয়ে গেল। আমি বলি জোটের রাজনীতি বাংলাদেশে হলো ভোটের রাজনীতি। বিএনপি ছাড়া এবং আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের জোটেও সেরকম কোনো কার্যকরী কোনো সংগঠন নেই, বিএনপির জোটে। হ্যাঁ, গভর্নমেন্ট নানান ধরনের ছলে বলে কৌশলে, প্রেসার দিয়ে, মামলা দিয়ে, হুমকি দিয়ে বা নানান কৌশলে জোটের কিছু নেতৃত্বকে তারা বিচ্ছিন্ন করেছে বা করবার চেষ্টা করছে। এতে এই মূল রাজনীতি বা চলমান আন্দোলনের কোনো বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে এটা দেশের মানুষও মনে করে না, আমরাও মনে করি না। হ্যাঁ, নির্বাচনের জোট, নির্বাচন যখন আসে তখন জোট গঠন, পুনর্গঠন, সংযোজন, বিয়োজন কি হবে সেটা তখনকার বিষয়। এখন জোটে কে থাকলো কে না থাকলো তাতে চলমান যে আন্দোলন, এই আন্দোলনের কোনো ক্ষতি হবে সেটা আমরা মনে করি না। অনেক ধন্যবাদ। জনাব রাশিক রহমান, আপনার কাছে আসতে চাই। বিভিন্ন সময়ে ভোট নিয়ে প্রচুর কথা হয়, ভোটাররা আসছেন কিনা সে নিয়ে কথা হয়, এবং দলগুলো ভোটের ব্যাপারে আসলে কতটুকু মনোযোগী সে নিয়ে প্রশ্ন ওঠে। একটা ঘটনা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, জয়পুরহাটে এক ভদ্রমহিলাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের সদস্যই নন, তার স্বামী আওয়ামী লীগের একজন সদস্য, কিন্তু তিনি কোনো সদস্য না হয়েও মনোনয়ন পেয়ে গেছেন এবং স্থানীয়ভাবে এ নিয়ে বেশ বিরূপ প্রতিক্রিয়াও হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। আওয়ামী লীগ কি তাহলে নির্বাচন আসলে কিভাবে হবে, মানুষ ভোট দেবে কিনা, প্রার্থীরা কতটুকু গ্রহণযোগ্য, সেগুলো মাথায় নিচ্ছে এখন? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ সবসময় প্রার্থী কে হলে জনগণের জন্য ভালো হবে এটাকে মাথায় রেখেই নির্বাচনী যেই বৈতরণী সেটা পার করার চেষ্টা করে। তবে আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত বাংলাদেশে হাজার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনি যেই ঘটনাটি তুলে ধরলেন, আমি নিশ্চিত যে সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যেটা সঠিক সেটাই করা হবে, কিন্তু ত্রুটি হতে পারে। কেউ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর দোহাই দেওয়া হচ্ছে যে তিনি আমার কথা শেষ করতে দেন, কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। অবশ্যই কোথাও কোনো সমস্যা দেখা দিলে এটা বাংলাদেশের সংস্কৃতি, আমরা সহজেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নামটা ব্যবহার করার চেষ্টা করি। আমি সেই জায়গাটায় না যে আরও বেশি যে গুরুত্বপূর্ণ যেটা মনে করছি বাবুল সাহেব যে কথাটা বললেন সেই জায়গায় যেতে চাই এবং তৈয়দ ভাইয়ের সাথে একমত হয়েই। দেখেন, সমস্ত পৃথিবীতে বিরোধী রাজনীতি এবং সরকার দলীয় রাজনীতি দোষের উপরে নির্ভরশীল, সমালোচনার উপরেই নির্ভরশীল, এতে দোষের কিছু নাই। বাংলাদেশের সমস্যাটা কোথায়? বাংলাদেশের সমস্যা হচ্ছে একটা রাজনৈতিক দলের সংজ্ঞা যদি আপনি পড়েন সেখানে দেখবেন যে জনকল্যাণের জন্য একটা কর্মসূচি নিয়েই কিন্তু আপনাকে সামনে এগোতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর রাজনীতি আপনি 6 দফা থেকে শুরু করে তার যে কোনো আন্দোলনের ইতিহাসকে যদি বিশ্লেষণ করেন সেখানে আপনি দেখবেন যে তার কর্মসূচিগুলো ছিল বাঙালির কল্যাণের জন্য, সেটাকে সামনে নিয়েই দেশকে তিনি স্বাধীনতার দিকে নিয়ে গেছেন। আজকে 1975 সালের তাকে হত্যা করার পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে রাজনীতিটা করছেন সেই রাজনীতিও কিন্তু জনকল্যাণের রাজনীতি। আমাদের কর্মসূচিটা খুব পরিষ্কার, তথ্য প্রযুক্তি বিজ্ঞান নির্ভর হয়ে আর্থসামাজিক প্রত্যেকটা প্রেক্ষিতে আমরা বিপ্লব সংগঠিত করার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের যে বাস্তবতা সেটাকে পরিবর্তন করে তাদেরকে সমৃদ্ধি। মানুষের সবচেয়ে বড় বাস্তবতা প্রতিদিনের বাজার। গতকালকে আমরা নিয়ে কথা বলছিলাম, একটা ছোট্ট প্রশ্ন করে নিই আপনাকে, সেটা হচ্ছে 10 টাকার কেজি চাল দিয়ে তো এই দফায় মানে গত 12 বছরের শুরুতে আপনারা ক্ষমতায় এলেন, তো এখন সেটা তো 50 টাকা গিয়ে ঠেকেছে। বাজারে তেল বলুন, মুরগির মাংস বলুন, এলপিজি বলুন, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে, এবং গতকালকে বাণিজ্য মন্ত্রণালয় একরকম অসহায়ত্বের কথা বলছে যে আগামী 1 মাসে এই পেঁয়াজের দামও বাড়বে। তো এই যে মানুষের সবচেয়ে সরাসরি সম্পর্ক যেখানে বাজারে, মানুষ তো সেখানে নিয়ন্ত্রণে সরকারের এক ধরনের ভূমিকা প্রত্যাশা করে, এইখানে যখন আপনারা ব্যর্থ হন, আপনারা কি বলতে পারেন এত মোটা দাগে আপনারা মানুষের কল্যাণে কাজ করতে পারছেন? আমি সেটা প্রথম কথা যে 10 টাকা চাল খাওয়ানোর কথা যে কথা বলেন একটু মিসকোট হয়ে গেছে, ইট হ্যাজ বিন মিসপ্লেসড। হাউএভার, কম দামে চাল খেতে পারলে আমি খুশি, আপনি খুশি, বাংলাদেশের সকলে খুশি।
মোটা দাগেই আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণে কাজ করছেন। তবে সূক্ষ্ম বিশ্লেষণে যদি যান, বর্তমান যে পরিস্থিতি সেটা নিশ্চয়ই নিরসন করা দরকার। তাকে তো আমি অস্বীকার করার জন্য আপনার এই অনুষ্ঠানে আসি নাই। আমার কথা হচ্ছে, যেই দেশ পৃথিবীর 230টা দেশের শেষ দিক থেকে 4 নম্বরে ছিল বা 3 নম্বরে ছিল, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব নেওয়ার পরে আজকে পৃথিবীতে সে 30তম বৃহৎ জিডিপির দেশ। সুতরাং মোটা দাগে জনকল্যাণমূলক আমার যে কর্মসূচিটা কাজে দিচ্ছে বলেই কিন্তু আমার জিডিপি আজকে তো বৃহৎ হয়েছে। কিন্তু জিডিপি হিসেব নিকেশ ধরুন, আমরা তো পেঁয়াজ যে পরিমাণ সিমলেস ভাবে কথা না বলতে দেন তো অন্যায় হবে। একটু বলতে দেন, আমি পেঁয়াজ এবং মুরগির কথা বলবো, ভালো হয়। আমি পেঁয়াজ এবং মুরগির কথা যাচ্ছি, আমাকে বলতে দেন। সেখানে ওই যে যেহেতু জিডিপির কথা আসলো, বলা হচ্ছে যে আমরা চালের উৎপাদনে, পেঁয়াজের উৎপাদনে আমরা উদ্বৃত্ত নইলে কাছাকাছি, কিন্তু বাস্তবতা সেটা বলে না। তাহলে জিডিপির হিসাবটা ঠিক আছে কিনা? না, একেবারেই বাস্তবতা যে বলে না, দ্যাট ইজ নট কারেক্ট। আমরা শর্করায় উদ্বৃত্ত, আমিষে আমাদের এখনো কাজ করা বাকি আছে। সরকারের কোনো পর্যায়ে এই কথাকে অস্বীকার করা হবে না। এই দেশ একসময় মঙ্গার দেশ ছিল, এই দেশে একসময় সরকারের অভাব ছিল, এবং এই দেশে একসময় আমাকে চালের দাম বাড়ার কথা করতে দেন, যখন চালের দাম 10 টাকারও কম ছিল তখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে। 1900 শতকের শুরুতে হয়েছে, মাঝামাঝি হয়েছে, এমনকি 70 দশকে হয়েছে। কিন্তু আজকে বাস্তবতা, ওই 1 কোটি জনসংখ্যা বেড়ে যখন 17 কোটি, তখন আমাদের কৃষি বিপ্লবের জায়গায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আর যাই হোক খাদ্যে কোনো অভাব নাই। হ্যাঁ, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একে কি আপনি আমি সমর্থন করি না। আমি আপনার সাথে একই স্বরে বলতে চাইছি, যদি কৃত্রিমভাবে এটা হয়ে থাকে এটা নিরসন করা দরকার। কিন্তু এর জন্য আমি বলবো না যে বাংলাদেশ পিছিয়ে গেছে। এটা ডিফারেন্ট একটা বিতর্কের জায়গা, আপনি মনে হচ্ছে একটু ডাইলুট করে ফেলতেছেন। আর আমি বাবুল সাহেবের যে জায়গাটা যেতে চাচ্ছিলাম, যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর হতো, আওয়ামী লীগের যেমন একটা জনকল্যাণমূলক কর্মসূচি আছে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেটা অর্জন করছি, এগিয়ে যাচ্ছি। বিএনপিরও যদি একই সাথে সত্যিকার অর্থে আন্তরিকভাবে জনকল্যাণের কোনো কর্মসূচি থাকতো, তাহলে যেটা তহিদ ভাই উল্লেখ করলেন, অনর্থক হরতাল, পেট্রোল বোমা, অগ্নিনাশকতা না করে তারাও একটা গঠনমূলক ভূমিকা রাখতে পারতেন। এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা, যেটা বাবুল ভাই একান্তে নিজেকে নিজে প্রশ্ন করতে পারেন, নেতৃত্ব ছাড়া তো কোনো আন্দোলন বাস্তব হতে পারে না। নেতৃত্বের জায়গায় কি খালেদা জিয়া আছেন? নাই। নেতৃত্বের জায়গায় কি ভার্চুয়ালি তারেক জিয়া থেকে দিতে পারেন না। এবং তাদের যে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তাকে কি বিএনপির সকল স্তরের নেতা মনে করেন? এই কতগুলো প্রশ্ন, এগুলো উত্তর উনি দিতে পারবেন। যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে দেখেন, নেলসন ম্যান্ডেলা তুলনা হয় না। এটা বলছে এই কারণে যে নেলসন ম্যান্ডেলা তো কয়েক যুগ জেলে ছিলেন। প্রতি বছর একবারও যদি দেখা হয়েছে উইনি ম্যান্ডেলার সাথে, একবার একটা কথা বলেছেন, সেটাই সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কথাটা মানে হচ্ছে, আপনি ভালো লোক হন, খারাপ লোক হন, যাই হন, আপনাকে যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে আপনার যেমন সাহস থাকতে হবে, আপনার নামে যে নেতৃত্ব দিবে তারও সাহস থাকতে হবে। অর্থাৎ আমি এই কথাটা বলছি যে বেগম খালেদা জিয়া যতদিন জেলে ছিলেন, বা এখন তার গুলশানের যে বিলাসবহুল বাসায় তিনি আছেন, সেখান থেকে তিনি দেশ ও জাতির আন্দোলনকে সমর্থন করে বা একে আরও সক্রিয় করে এই ধরনের কোনো বক্তব্য দিচ্ছেন না বটে, কারণ তার ভয় হচ্ছে তার যদি আবার জেল হয়। কিন্তু আপনি নেতা হলে জেলের ভয় পাবেন না, 1। আর 2 নাম্বার, আপনি যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নামে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ তারেক জিয়ার কথা বলছি, তিনিও যে সাহস করে তার মার বার্তাটা দেশবাসীর কাছে পৌঁছাবেন, সেটা তো তিনি ভার্চুয়াল ওয়ার্ল্ড ছেড়ে, লন্ডন ছেড়ে বাংলাদেশে আসবেন না। তার মানে হলো, আপনি খারাপ লোক হইতে পারেন, খুব খারাপ হইতে পারেন, কিন্তু সাহস যদি না থাকে তাহলে নেতৃত্ব আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এটা 1। 2 নাম্বার কথা, আমি যেটা খুব ইম্পর্টেন্ট বাউল ভাইকে বলতে চাই, উনি অনেক মামলার কথা বলেছেন। ভাই, অনেক কিছু না করলে মামলা দেওয়া কিন্তু কঠিন কাজ। মামলা সঠিক না ভুল সেটা বিচার্য বিষয়, সেই বিষয়ে আজকে বিতর্ক করব না। তবে আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক। আমি যদি একান্ত কিছু না করে থাকি, মামলা হাওয়া থেকে এসে হয়ে যাবে, এটা টিভি যারা দেখছেন তারাও বিশ্বাস করেন না, কারণ তারাও এই দেশের আলো বাতাস বড় হয়েছে। বাস্তবতাটা হচ্ছে কি জানেন, আপনি ভালো লাগুক বা না লাগুক, এই বিএনপিতে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, শিক্ষক আছেন, প্রকৌশলী আছেন, রাজনীতিবিদ আছেন, ব্যবসায়ী আছেন। খালেদা জিয়া, তারেক জিয়া, জামায়াতে ইসলামীর হঠকারী সিদ্ধান্তের কারণে 5ই জানুয়ারি 2015 সাল থেকে বিএনপির প্রত্যেকটা কমিটিকে যে তারা একটা পেট্রোল সন্ত্রাসীতে রূপান্তরিত করে ফেললো, যেটার কারণে আজকে এত লোকের নামে মামলা, সেই দায়ভারটা ওনারা নিতে চান না। সত্যের সম্মুখীন না হলে আপনি কিন্তু সংগঠিত করতে পারবেন না। আপনার অনুসারী কি বলছেন, সব মামলা ওই সময় দেওয়া হয়েছে? ওই সময় না, আমি
আমি একটা উদাহরণ দিয়েছি, আপনার তো অনুষ্ঠানে আমাকে অনেক সময় দিবেন না, এই জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এরকম 100টা উদাহরণ দিতে পারি। আপনার অনুসারী, আপনার সমর্থক আপনাকে বলবে না মুখ ফুটে, কিন্তু মনে মনে বলবে যে আপনার কারণে মামলা খেলাম, আপনার কারণে নিঃস্ব হচ্ছি, আপনার কারণে ভদ্রলোক ছিলাম, এখন সন্ত্রাসী হয়েছি, এলাকার লোকও ভয় পায়। এইটা ওনাদের উপলব্ধিতে না আসা পর্যন্ত কোনো পরিস্থিতির পরিবর্তন হবে না। তবে এখন একটা কথা বলতে চাই, আমাদের দেশে এইটা একটা বড় সমস্যা। তৌহিদ ভাই রাষ্ট্র দেশ রাজনীতি নিয়ে কথা বললেন, নির্বাচন নিয়ে কথা বললেন। বাবুল ভাই দেশ রাষ্ট্র নির্বাচন নিয়ে কথা বললেন। আমার দুর্ভাগ্য, আমি মুরগি এবং চাউল নিয়ে প্রশ্ন পাইলাম। এটাও আমাদের দেশে পরিচালনার একটা সমস্যা। আমরা কখন কোন জায়গায় কী করবে জানি। এটা কেন বলছি? এইটার কারণটা হচ্ছে এই যে যেই সমস্যার কথা আপনি বললেন, আমি বাস্তবতাকে এড়াতে চাই না। 1975 সালের 15 আগস্টের পরে বাংলাদেশ যতটা পিছিয়ে গেছে, সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে যতটুকু সামনে অল্প সময়ে বাংলাদেশকে শেখ হাসিনাকে নিয়ে যেতে হচ্ছে, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যেতে হচ্ছে, সেই জায়গায় আপনি একেবারে সব কিছুই ছন্দময় পাবেন, সব কিছু সুন্দরভাবে পেয়ে যাবেন, এটা সঠিক নয়। বিজ্ঞাপন বিরোধের সময় আপনি অকপটে আমার কাছে স্বীকার করলেন যে বাংলাদেশের আইটি সেক্টরে অনেক স্টার্ট আপ ভালো করছে। হ্যাঁ, স্টার্ট আপ ভালো করছে, বিদ্যুতের অভাব নাই, আবার হচ্ছে আবার এর সাথে ওই যে মুরগির কথাটা বললেন, সমস্যাটা আছে। আমি বলি না যে বাংলাদেশের সমস্যা নেই, আমি বলি যে একটা সক্রিয় নেতৃত্ব আছে, একটা সক্রিয় সরকার আছে, একটা সক্রিয় স্বাধীনতার পক্ষীয় রাজনৈতিক দল আছে, যারা প্রতিটা সমস্যার সমাধান করতে চায়। কেন মিলে যাচ্ছে এই কারণে বলছি মিলে যাচ্ছে না। আপনার জনগণের সামনে যখন একের পর এক, একদিকে আসে ই ভ্যালি, আরেকদিকে আসে পেঁয়াজের দাম এক সপ্তাহে দ্বিগুণ হয়ে যাওয়া, তখন আসলে সবগুলো মিলিয়ে সুশাসনের প্রশ্নটা সামনে আসে। ওটা বলছি, এবং সেই কারণে এটা আপনাদের কাছেই করতে হয়, কারণ তারা তো দেশ চালাচ্ছেন না। তারা 28 বছর দেশ চালিয়েছে, এখন তো আর চালাচ্ছেন না। গত 12 বছর চালাচ্ছেন। 28 বছরের সুশাসনের কাঠামো যখন ভেঙে দেওয়া হয়, তখন ওই সুশাসনের কাঠামো একদিনে আলাদিনের আশ্চর্য চেরাগের মতো ঠিক করার দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার হবে এবং আমাদের হবে। এটা তো অন্যায়, এক যুগে অনেক হয়েছে। আমি তো আপনাকে একটা ছোট প্রায়োগিক, এই যে পাসপোর্টের যে দালালি ছিল, আমি নিজে বিদেশে পড়তাম, আপনি পড়তেন, আপনি জানেন একটা পাসপোর্ট রিনিউ করতে গেলেও ঘুষ না দিয়ে হতো না। সে জায়গায় হয়েছে, অনেক জায়গায় গুণগত উন্নতি হয়েছে। সেদিন একটা প্রতিবেদন দেখছিলাম, এক ভদ্রলোক গেছেন, বললেন যে পাসপোর্টের বই নেই আর 1008 টাকা খরচ করে হয়ে গেল, দালাল নেই। আমাকে একটা কথা, আপনি কিন্তু অনেক বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমার সাথে অ্যাড্রেস করছেন, কিন্তু আপনি আমি যে বিচ্ছিন্ন সমস্যা নিয়ে বসি, তাহলে দেশ ও জনপদ নামে একটু অনুষ্ঠান করে করতে হবে। ছোট ছোট বিন্দু আমার মিলেই মনে হয় তো চ্যানেল 24 এর এই অনুষ্ঠানটার বেশ উচ্চমার্গীয় একটা অনুষ্ঠান। এখানে মোটা দাগে দেশ আসলে সত্যিকার কোন পরিস্থিতিতে, সেই জায়গাটায় যাওয়া আমাদের উচিত। কারণ আপনি সমালোচনা যেমন করবেন, একেবারে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যেখানে আমরা মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করে বসবো। আমি প্রথমে যে কথাটা বললাম যে বাংলাদেশ যে পৃথিবীর 30তম বৃহৎ জিডিপির একটি দেশ, এখানে কোনো মিথ্যা নাই। আপনি এখন বলতে পারেন আপনি মানেন না, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক মানে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে, শুধু তাই না, মার্কিন যুক্তরাষ্ট্র মানে, যুক্তরাজ্য মানে, জাপান মানে, আপনি মানেন না। ঠিক আছে, আমি আপনাকে মানানোর চেষ্টা করতে পারি, এটা তো আমার ব্যক্তিগত মানানোর বিষয় না জনাব রাশিদ। আমি আমার ফোকাস নষ্ট করব। আমার প্রশ্নটা এইখানে ছিল, আমার মনে হয় আমি শুধু একটা কথা বলতে চাইছি, আমার কথাটা বোধহয় বোঝাতে পারিনি। একটু আমাকে সময় দিন, আপনাকে আমি বোঝাবার চেষ্টা করি আমার সীমিত ক্ষমতায়। সেটা হচ্ছে গিয়ে, আমরা যখন বলি যে আমাদের উৎপাদন এই এবং আমাদের চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন করতে পারি, বাজারে গিয়ে যখন দেখা যায় যে সেই চাহিদা মোতাবেক কোনো পণ্য পাওয়া যাচ্ছে না এবং দাম বেড়ে যাচ্ছে, ব্যবসায়ীরা এসে বলেন আসলে এই যে চিত্র দেওয়া হয় জিডিপির বা উৎপাদনে, সেটা ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া হয়। সেই কারণে অর্থনীতিবিদরাও প্রশ্ন করেছেন, এই করোনার পরে যখন বলা হয়েছে প্রচুর মানুষ দরিদ্র হয়েছে, অর্থমন্ত্রী অস্বীকার করেছেন, তখন যে প্রবৃদ্ধির চিত্র আপনারা দেন, উন্নয়নের চিত্র আপনারা দেন, সরকার দেয়, সেটাকে অনেকে প্রশ্ন করেন। সেই কারণে এই সবগুলো বিষয় একসাথে। প্রথম কথা হচ্ছে, কোনো ব্যবসায়ী কোনোদিন বলে নেই আমরা জিডিপি যা দেখেছি ফুলিয়ে ফাঁপিয়ে দেখেছি, এটা কোনো ব্যবসায়ী বলেন নাই। গতকালকেই জনাব হেলালুদ্দিন বলছিলেন যে ধান এবং পেঁয়াজের উৎপাদনের যে হিসাব দেওয়া হয় সেটা সঠিক না। ধান এবং পেঁয়াজের উৎপাদনের সাথে গরমিল হওয়ার কারণে জিডিপির যেই পরিসংখ্যান তা সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হবে, এই তথ্য কোথাও নাই। অবশ্যই এটা একটা ইন্টারিম ইনফরমেশন। আপনার একটা বছরে যদি 3টা ফসল হয়, সেই জায়গায় একটা ফসল ভালো হতে পারে, একটা ফসল কম হতে পারে। সবশেষে গিয়ে ওয়েটেড অ্যাভারেজ করে, একেবারে বিজ্ঞান নির্ভর কথা বলছি, যা হলো সেটাই তো আপনি হিসাবে নেবেন। জিডিপি প্রতি বছরে বছরে ক্যালকুলেট করা হয়, জিডিপি প্রতি মাসে মাসে করা হয় না। সুতরাং আপনি সারা বছরের একটা জায়গায় গিয়ে, যেখানে আজকে বাংলাদেশে কোটি কোটি মানুষের ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, করোনা ভাইরাসকে মোকাবেলা করে আমাদের রপ্তানি খাতকে টিকিয়ে রাখা হচ্ছে, সেই জায়গায় হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই পেঁয়াজ আর মুরগি। সেটাকে কেন্দ্র করে আপনি বলে বসলেন যে বাংলাদেশের 30তম বৃহৎ জিডিপি হওয়ার যে বাস্তবতা, সেটা বাস্তব। আমি বলছি কারণ
আমি তো আরো অনেকগুলো বড় প্রথমে আমার তালিকা দুঃখ দিতে প্রকাশ পারি করেছি আপনাকে। যে সকলে দর্শন নির্ভরভাবে রাজনীতি নিয়ে কথা বললেন, আপনি আমারে জিজ্ঞেস করলেন পেঁয়াজ এবং মুরগি। কারণ আপনারা ক্ষমতায়। দিস ইজ নট ফেয়ার। অফকোর্স আমি ক্ষমতায় বলি জি। তো ওনার কথাগুলো আমার পরিষ্কার করতে দেওয়া অনেক উচিত ধন্যবাদ। ছিল। আমার মনে হয় বোঝা গেছে আপনার এখন না, কথা। আমি একটা কথা বলতে চাই, আপনার কাছে আমরা আরেকবার একটি- আসার সুযোগ পাবো, একবারে আচ্ছা, যদি আসেন। সব সময় নেন তাহলে আপনার কাছে আর আসেন, ফিরতে বলেন, পারবো না। হ্যাঁ। জনাব তৌহিদুল হক, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে পরিস্থিতির কথা আমরা এতক্ষণ বলছিলাম, যেখানে আসলে সুশাসনের প্রসঙ্গটা চলে এসেছে এবং এই যে অনেকগুলো ঘটনা, সেখানে ই ভ্যালি, ই অরেঞ্জ জাতীয় যে সমস্যা, বাজার যে সমস্যা, সেখানে সব মিলে আমাদের রাজনীতিতে গণতন্ত্রের যে চর্চার কথা আমরা বলি, ভোটের অধিকারের কথা বলি, মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, এগুলোর সম্পর্ক আসলে কতটুকু, নাকি এগুলো একান্তই সম্পর্কবিহীন? ধন্যবাদ আপনাকে। বাবুদের কথা শুনছিলাম এবং সর্বশেষ বাস্তবতা আপনার শুনলাম। আসলে শব্দটা আমাদের, খুব অপরিষ্কার আসছে কেন যেন। এখন শোনা যাচ্ছে আমাকে? এখনো আমরা ঠিক পরিষ্কার শুনতে পাচ্ছি না। আপনার ইয়ারফোনটা কি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা? এখন শোনা যায় আমাকে? এখন বোধহয় একটু ভালো। জি বলুন। কিন্তু আপনাকে ধন্যবাদ। এবং আমার এর আগে বাবুল ভাই এবং রাসেল ভাইয়ের কথা শুনছিলাম, তারা তাদের অবস্থান থেকে বর্তমান যে বাস্তবতা, না, এখনো বোধহয় আমরা একটু শুনতে সমস্যার মধ্যে আছি। জনাব বাবুল, আপনার কাছে ফিরে আসি। নিশ্চয়ই আপনি শুনছিলেন এই এতক্ষণ জনাব রাশিক রহমান যে কথা বলছিলেন, এবং দায়টা বিএনপির ওপরে কতটুকু আসে আজকের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, বা এই যে জনগণের যে সমস্যাগুলো, যেগুলো প্রতিদিন মানুষ মুখোমুখি হচ্ছেন, যেগুলোর করোনার সময়ে একদিকে মানুষের আয় কমছে, আরেকদিকে বাজারের প্রত্যেকদিন নতুন নতুন উচ্চমূল্য হচ্ছে, আপনারা কি এই সমস্যাগুলো মানুষের সামনে, এগুলোর জন্য যে সমাধান প্রয়োজন, সেগুলো নিয়ে আপনারা কথা বলতে পারছেন, নাকি আপনাদের আন্দোলন কেবলমাত্র বেগম জিয়ার কারাবন্দী হওয়া এবং তার মুক্তি এগুলোর মধ্যে আটকে থাকছে, বা কেবলই নির্বাচনের ব্যবস্থা নিয়ে? বুঝতে পেরেছি, আপনি জ্বর কেন হলো সেটা ডায়াগনোসিস না করে যদি শুধু প্যারাসিটামল খান তাহলে তার রোগ ভালো হয় না। এই সমস্যার মূলটা কি? মূলটা হলো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা কেন নাই? তাদের মানুষের কাছে যেতে হয় না, ভোট প্রয়োজন হয় না, গণতন্ত্রহীনতা। এটাই তো মূল সমস্যা। এক সমস্যা থেকে হাজার সমস্যা। এবং আজকে মানুষের জীবনে না বিশ্বাস। উনি অনেক কথা বলেছেন, আমি হিসাব করে দেখলাম ঘড়ি ধরে, বিরতির আগে পরে একা উনি 13 মিনিট 40 সেকেন্ডের মতো কথা বলেছেন। আমি আগের বারে 7 মিনিটের মতো কথা বলেছি। ঠিক আছে, সরকারি দল উনি একটু বেশি বলতেই পারেন, কিন্তু একা যদি মানে সব বলে ফেলেন তাহলে অন্যদের তো এই অংশে আপনি আরো অন্তত মিনিট 6 পাবেন মনে হয়। জি বলুন। 13 সমান হয়ে যাবে। রাকেশ সাহেবরা যখন মাইক ধরে তখন ওনাদের অন্য কিছু খেয়াল থাকে না, কারণ ক্ষমতায় আছে। যাই হোক, উনি অনেকগুলো ভুল তথ্য দিয়েছেন, অসত্য তথ্য দিয়েছেন। বললেন যে আমরা নাকি 28 বছর ক্ষমতায় ছিলাম। এটা পুরোপুরি অসত্য তথ্য। আওয়ামী লীগ 3 টার্ম 96 এবং এই পরপর 13 বছর, 18 বছর, আর ওনাদের পার্টনার এরশাদ সাহেব 9 বছর, আর 111 ওনাদের আন্দোলনের সব সামরিক শাসকদের মিলাই বলছি 34 বছর। 34 বছর জাতীয় পার্টি তো শেষমেশ আপনাদের জন্য শাসক সব মিলাই ক্ষমতায় রয়েছে। ক্ষমতায় আপনার ছেলের মধ্যে, আপনার ঘরের মধ্যে একবার নামান, একবার উঠান, একবার এমপি বানান, একবার টুটান, একবার হুইপ বানান, একবার বিরোধী দলীয়, এগুলো বলতে আপনাদের লজ্জা লাগে না? এগুলো মানুষের সাথে প্রতারণা কেন করেন আপনারা? বলেন স্বৈর শাসক, আবার তাদেরকে পার্টনার বানান, আবার সরকারি দল বানান, আবার এমপি বানান, আবার মন্ত্রী বানান। এগুলো হলো স্ট্যান্ডবাজি, এগুলো হলো রাজনৈতিক প্রতারণা। বিএনপি কি কম করেছে এগুলো জনাব বাবুল? হ্যাঁ, বিএনপি, আমি বলিনি বিএনপি করেছে কি করিনি, আমি তো বলিনি যে আমরা এত বছর ক্ষমতায় এত কম ছিলাম, এত বেশি ছিলাম। হ্যাঁ, বিএনপিরও ভুল আছে, ব্যর্থ আছে। ওনারা যে বলে যে ওনারা আহানের সাথে ভাগে নিবে না ক্ষমতার মধ্যে, এখন স্বৈর শাসক, আবার মন্ত্রী বানায়, আবার একসাথে আন্দোলন করে, আবার একসাথে সরকার গঠন করে, আবার একসাথে এমপি বানায়, ফসায়, ঢুকায়, যার ইচ্ছা তখন যা ইচ্ছা করে, এগুলো প্রতারণা। যাই হোক, এই বিষয়ে বলবো না। উনি আবার অস্বীকার করে বসলেন যে ঘরে ঘরে চাকরি দেবো। এটা তো 2008 সালের স্লোগান স্পষ্ট ছিল যে ঘরে ঘরে চাকরি দেবো। আপনার কাছে যেটা জানতে চাইছিলাম জনাব বাবুল, সেটা হচ্ছে জনগণের সমস্যা, জীবন ঘনিষ্ঠ যে সমস্যা নিয়ে মানুষ থাকে, সেগুলো নিয়ে আপনাদের অবস্থানটা কি, আপনাদের বক্তব্য? আমার কথা শোনেন, আপনি একটা সমস্যা, জনগণের কি সমস্যা একটা? আমি যে আপনাকে প্রথম বললাম যে সমস্যার মূলে হলো জবাবদিহিতা নাই, গণতন্ত্রহীনতা আছে। এই সমস্যা যদি আপনি সমাধান না করেন, তো জনগণের হাজার সমস্যার কথা বলে আপনি কি সমাধান করবেন? তার জনগণ বা জীবন ঘনিষ্ঠ নিয়ে বিএনপি আন্দোলন করে না, আপনি দেখেন নাই বিএনপির হরতাল আন্দোলন? সেদিনও আমরা এই জন্য কৃষক দলের অধীনে এই 3 দিন আগে আজকেও কর্মসূচি করলাম, কৃষি পণ্যের মান উন্নয়ন, তারপরে এই যে দ্রব্য মূল্য, এগুলো নিয়ে অসংখ্য প্রোগ্রাম আছে, আপনি যদি খুঁজেন তাহলে দেখবেন। এখন যেটা আসছে যে নির্বাচন, সেগুলো নিয়েও আছে, এবং এটাও জনগণের সমস্যা, এটাও মানুষের সমস্যা।
উনি আপনি একটা প্রশ্ন করলেন ওনাকে কি কারে চেয়ারম্যান নমিনেশন দিলে, উনি বললেন 1000টার মধ্যে একটা। এটা প্রধানমন্ত্রীর দায় কেন হয়? প্রধানমন্ত্রীর দায় কেন হয় জানেন? যখন আপনি একটা টিকা নেন তখন আপনি বলেন থ্যাংক ইউ প্রধানমন্ত্রী, এই ক্রেডিটটা প্রধানমন্ত্রী নেয়। যখন কোনো মানুষ বিচার পায় না, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলে কখনো কোনো মামলা হয়, জিডি হয় বা গ্রেপ্তার হয়, সেটার ক্রেডিটও প্রধানমন্ত্রীর কাছে দেয়। কোনো আইন আদালতের সিস্টেম নাই। তাহলে আপনি করোনা যখন বৃদ্ধি পায় তখন আর করোনা যখন কমে যায় তখন প্রধানমন্ত্রী ক্রেডিট হয়, তাহলে আপনি ব্যর্থতাটা কেন নেবেন? আপনি মোদিকে নমিনেশন দিবেন না, তার বউকে নমিনেশন দিবেন, এই ডিসক্রেডিটটা আপনি নেবেন না? বাংলাদেশের মাদক সম্রাট ইয়াবা সম্রাটকে দিবেন না, তার স্ত্রীকে দিবেন, সে কবেকার আওয়ামী লীগ আর কোথাকার আওয়ামী লীগ? এরকম অসংখ্য ঘটনা আওয়ামী লীগের। আসলে দেশে তো রাজনীতি নাই, রাজনীতি না থাকতে যান ওরা সারাক্ষণ বিএনপি ছিদ্র খুঁজেন। ওরা বিএনপির নেতৃত্ব কি হলে এটা নিয়ে ওরা অস্থির, দিনে রাতে সারাক্ষণ বিএনপি নেতৃত্ব হয়, বিএনপি চলবে না, বিএনপি পারবে না। আরে ভাই, বিএনপি পারবে না বলে আপনি মানুষের অধিকার হরণ করবেন? বিএনপি পারবে না বলে 10 বছরে 11 বার পানির দাম বৃদ্ধি করবেন? বিএনপি পারবে না বলে মানুষের ভোটের অধিকার আপনি লুণ্ঠন করবেন? বিএনপি আন্দোলন করতে পারবে না বলে আপনি হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে আপনি জিডিপি দেখাবেন? আপনারা কি ধরে নিয়েছেন যে আন্দোলন করতে পারবেন না? আমি সেটা বলছি না, আমি ওনার কথার উত্তর দিচ্ছি। আমি আন্দোলন করতে পারবো না মানে? উনি বললেন যে কেস, ওনার কথার ভিতরে অনেক পরিষ্কার এসে গেছে যে কিছু না করলে নাকি কেস নয়। তার মানে কিছু যতটুকু হয়েছে তার সাথে কেস অনেক গুণ বেশি গেছে। গত নির্বাচনের আগে দেখেননি আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে ধরে ধরে গায়েবী মামলা বলে একটা কথা হইলো? কোনো নাই, আকাশে মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, ওরা হাজার হাজার মামলা দিয়ে। জনাব রহমান যেটা প্রশ্ন করছিলেন যে মির্জা ফখরুল তো এই মুহূর্তে একমাত্র মাঠে রাজনীতি করার মতো নেতৃত্বের পর্যায়ে রয়েছেন, আপনাদের দলের সবাই কি তাকে নেতা মানেন? তিনি কি মাঠের রাজনীতি আন্দোলনের নেতৃত্ব দিতে প্রস্তুত? আওয়ামী লীগ তাকেও মানে না। এটা আমার দলের মধ্যে একটা ইস্পাত কঠিন ঐক্য আছে। আপনি কোথায় দেখলেন উনি আর কোথায় উনি বুঝলেন আমি জানি না। ওনাকে কেউ নেতা মানে না। উনি পার্টির সেক্রেটারি হিসেবে কে অস্বীকার করেছে? কে মানেনি? কোথায় আছে ভিজুয়াল এরকম কোন প্রমাণ যে ওনাকে নেতা মানে না? এগুলো আওয়ামী লীগের স্বপ্ন, দিবা স্বপ্ন। ওনার দিনে দিনে শুয়েও দেখে বিএনপি, রাতে শুয়েও দেখে, ঘুমের মধ্যে চমকে বিএনপি, এগুলোই ওনাদের কাজ। আবার বলে বিএনপি নাই, আবার বলে বিএনপি আন্দোলন করতে পারবে না, আবার বলে বিএনপি হ্যান্ডস্যান। মানে সারাক্ষণ বিএনপি কে নিয়ে ওনাদের যত সময় ব্যয় হয় আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায় থেকে একেবারে নিচের পর্যন্ত সারাক্ষণ, তাতে মনে হয় যে একেবারে বিএনপি বাংলাদেশের একমাত্র সমস্যা এবং ওনাদের সমস্যা। যাই, ওনাদের কথার মধ্যে অনেক মানে দ্বিচারিতা এবং এই যে উন্নয়নের কথা বললেন, এগুলো একটু বলি। ইন্টারনেট নিয়ে এত গর্ব করেন, এত কিছু করেন, উনি জানেন না যে এশিয়ার মধ্যে ইন্টারনেটে বাংলাদেশের অবস্থান কোথায়? শুধুমাত্র আফগানিস্তানের উপরে। উনি জানেন না 112টি দেশের মধ্যে বাংলাদেশের ইন্টারনেটের গতি কত? 104তম। উনি জানেন না যে বাংলাদেশে গ্রামে গেলে একটা ফোনে 3 বার কথা বলা যায় না, কল ড্রপ হয়ে যায়। এগুলো বাস্তবতা। এগুলো বাদ দিয়ে উনি উন্নয়নের গল্প করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না, আমি শেষ করে দেবো, কয় মিনিট হচ্ছে আপনি দেখেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে 6 মিনিট, আপনি 13 মিনিট দিয়ে যদি 6 মিনিটকে কভার করতে চান, এটা দুর্ভাগ্যজনক হয়ে যায়। যাই হোক, আগের অংশে 7 আর এই অংশে 6, 13 হয়ে গেল সমান সমান। ও তারপরে এরপর আবার 13 দিয়ে 26 হবে। ঠিক আছে, না এরপর আর 13 পাবেন না, উনি মিনিট দুয়েক হয়তো পাবেন আপনারা প্রত্যেকে। জি, আমার কথা শেষ হয়নি, আর 2 মিনিট বললে বোধহয় আমার 38 সেকেন্ডে যদি শেষ করেন। না, ওরা উন্নয়নের গল্প করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সূচককে ওরা কোথায় নামিয়েছে? বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় পৃথিবীর 800 বিশ্ববিদ্যালয় অথচ ছিল, একসময় ছিলেন, এটাকে ওরা ধ্বংস করেছেন। এবং দুঃশাসন, দুর্নীতি, শিক্ষক নিয়োগ, অনিয়ম, ভর্তি, বাণিজ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে দুর্বৃত্তদের রাজ্যে পরিণত করেছেন। কোথায় উন্নয়ন করেছেন? ঢাকা শহর পৃথিবীর সবচাইতে ওয়ার্স্ট কান্ট্রি, সেকেন্ড ওয়ার্স্ট কান্ট্রি, এটা ওরা করেছেন। সবসময় ছিল। বাংলাদেশের আবহাওয়া বিজ্ঞান, বিজ্ঞান এমন কোন সেক্টর নাই। অনেক ধন্যবাদ। আমার মনে বোঝা গেছে আপনার কথা। পরের অংশে আর 2 মিনিটে বোধহয় আপনি শেষ করতে পারবেন আর যা যা বলতে চান। একটু জনাব তৌহিদুল হক আপনার কাছে আসতে চাই। এখন আশা করি শুনতে পাবো আপনার কথা। যে আগের প্রশ্ন নিশ্চয়ই শুনেছেন, আপনার কাছে জানতে চাইছিলাম যে সুশাসন বলুন, গণতন্ত্র বলুন, তার সাথে আমাদের যে প্রাত্যহিক সমস্যাগুলো, আমাদের বাজার নিয়ন্ত্রণের কথা বলুন, বা অনলাইনে যে প্রতারণার শিকার আমরা প্রতিদিন হচ্ছি ই-ভ্যালি, ই-অরেঞ্জের মতন প্রতিষ্ঠানের কাছে, তার সম্পর্কটা কোথায়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি এর মধ্যে একটা সম্পর্ক তো অবশ্যই আছে। সুশাসন, ন্যায় বিচার এবং জবাবদিহিতার বিষয়গুলো যখন থাকবে তখন কিন্তু আসলে এই যে মানুষের জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো, সেটি বাজার পরিস্থিতি বলুন, আপনি ই-কমার্স তো আসলে বাংলাদেশে করোনার কারণে নতুন একটি বাজার সৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা সেই বাজারটিকে ধরে রাখতে পারিনি। কিছু মানুষের লোভের কারণে, অতি লোভের কারণে সেই বাজারটিকে আমরা ধরে রাখতে পারিনি। এবং এখন নানাভাবে এই বিষয়গুলো বলা হচ্ছে যে আমাদের অর্থনীতিমালা প্রয়োজন, কিংবা একটা বিধিমালা বা বিধিনিষেধ থাকা প্রয়োজন ছিল, যার মধ্যে দিয়ে এই ধরনের ই-কমার্সের বাণিজ্যটি যদি পরিচালনা হতো, এই অবস্থাগুলো তৈরি হতো না। এখন সেই আলোচনা পর্যালোচনা তো থাকবেই, তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আমি মনে করি, যারা এই ধরনের
মানুষের সাথে প্রতারণা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এবং বলা যেতে পারে ই শব্দ ব্যবহার করে যারাই বাণিজ্য প্রক্রিয়ার মধ্যে আছেন, মানুষের সাথে প্রতারণা করেছেন, তারা একটা আইনের মুখোমুখি হয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই অবস্থার মধ্যে দিয়ে একটা স্বচ্ছতা তৈরি হবে এবং এটাও কিন্তু এক ধরনের জবাবদিহিতা। আরেকটি ব্যাপার হলো যে আমরা সবসময় কিছু সংকট বা জিজ্ঞাসা না থাকলে সবকিছু স্থবির হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপটে বলুন এবং একজন মানুষের জীবন থেকে শুরু করে রাষ্ট্রের জীবন পর্যন্ত, তার কর্মচাঞ্চল্য থেকে শুরু করে তার গতিশীলতা সবকিছু কিন্তু সংকট বা জিজ্ঞাসার উপরই বা তার লক্ষ্যকে কেন্দ্র করেই পরিচালিত হবে। রাশেদ ভাই যেমন বলছিলেন যে আসলে একটা কল্যাণকে সামনে রেখে একটা রাজনৈতিক দল কিংবা একজন ব্যক্তি তার উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়নকে সামনে রেখে সে কিন্তু নানাভাবে পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে সবসময় সচেষ্ট থাকে, নিজেকে গতিশীল রাখে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু একটি সমাজ, রাষ্ট্র কিংবা ব্যক্তি বা পরিবার বা সম্পর্কগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। এখন দেখুন, আমরা যখন দেখি যে আমাদের নিত্য পণ্যের দাম, পেঁয়াজের দাম কিন্তু একটা সময় 200 টাকা পর্যন্ত হয়েছে। সেই বাস্তবতা এবং সেই সাথে আমাদের এর পিছনে জনাব হক, কারণ একটু আপনার ইয়ারফোনের মাইক্রোফোনটাকে একটু মুখের কাছে নেওয়া যায়, এখন আমরা খুব অস্পষ্ট পাচ্ছি। সেটি জি, এখন শুনতে পাচ্ছেন? আগের চেয়ে ভালো। জি বলুন। আচ্ছা, সেটি হচ্ছে যে আমরা সেটি কিন্তু ব্যবস্থা নিয়ে, সময় নিয়ে সেটি সমাধান করার চেষ্টা করা হয়েছে। এখন সর্বশেষ আমাদের যে নিত্য পণ্য, বিশেষ করে পেঁয়াজ এবং চাল কিংবা এই বারবার চাল এবং মুরগির বিষয়টি নিয়ে অনেকবার আলোচনায় এসেছে। সেই বিষয়টি প্রশ্ন জানতে চাওয়া খুব হয়তো রাশেদ ভাইয়ের ইস্যু লেগেছে, কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, তিনি আওয়ামী লীগের একজন নেতা, তার কাছ থেকে জানতে চাওয়াটা আমার দৃষ্টিতে দোষের কিছু নয় এবং তিনি যথার্থ উত্তর দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। কিন্তু আমি যেটি বলতে চাই যে আমাদের যে পেঁয়াজের যে পরিমাণ চাহিদা রয়েছে এবং আমাদের যে নিজস্ব উৎপাদনের বিষয়টিতে আমাদের আরো বেশি মনোযোগ হওয়া প্রয়োজন এবং আমাদের এই ধরনের পরিসংখ্যানগুলো, যেমন ভারতে এই মুহূর্তে পেঁয়াজের দাম বেড়েছে, তার ভারত থেকে আমাদের পেঁয়াজের যে আমদানি, তার একটা বড় অংশ ভারত থেকে আসে। ওখানে দাম বাড়লে এখানে স্বাভাবিকভাবে বাড়বে এবং সেটি ওখানে যে পরিমাণ বেড়েছে, এটা আমদানি করতে যে পরিমাণ খরচ হয় তার সাথে মিল রেখে সেটি বাড়বে। কিন্তু এই মুহূর্তে আমাদের, আমি শেষ করছি যে এই মুহূর্তে আমাদের করোনার কারণে অনেকের চাকরি চলে গিয়েছে, অনেকের উপার্জন কমে গিয়েছে। সেই সময় এসে নিত্য পণ্যের মধ্যে কিছু কিছু পণ্যের দাম যখন বেড়ে যায়, তখন অনেকের জন্য সেটি তার জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর বা উপকরণগুলো সংগ্রহ করতে তার জন্য কষ্ট হয়ে যায়। তবে যে এই ব্যাপারে সরকার যে কাজ করছে না, বিষয়টি এরকম না, সেটি কাজ করছে, কিন্তু আরো গতিশীল বা বাণিজ্য মন্ত্রণালয়ের আমরা কিন্তু বাজার মনিটরিং প্রক্রিয়াটাকে সবসময় একটা বলার চেষ্টা করছি একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসার জন্য। কারণ আজকে এখানে বাবুল ভাই আছেন, বিএনপির প্রতিনিধিত্ব করছেন, রাশেদ ভাই আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন, আপনি উপস্থাপনায় আছেন, আমরা কিন্তু প্রত্যেকেই ভোক্তা, আমাদেরকে কিন্তু এগুলো ক্রয় করতে হয়। সুতরাং আমরা সবাই চাই যে এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা আমি বলে শেষ করতে চাই, সেটা হলো আমাদের অর্থনৈতিক জিডিপি বেড়েছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু যারাই ক্ষমতায় থাকে আর যারা বিরোধী অবস্থানে থাকে, বিরোধী অবস্থানে যারা থাকে তারা সরকারের সাফল্যকে সাফল্য হিসেবে দেখতে চায় না বা অনেক সময় রাজনৈতিক সংকীর্ণতার কারণে এখনো খুব একটা পরিষ্কার শুনছি না জনাব হক, অনেক ধন্যবাদ। আমরা একটু বাকি দুজনের কাছ থেকে খুব সংক্ষেপে শুনি। আমরা জনাব বাবুলের কাছ থেকে আর খুব সংক্ষেপে একটু শুনে নেব, তার যদি আর কিছু যোগ করার থাকে। আসলে একদমই অস্পষ্ট শুনছি জনাব হক, আমরা দুঃখিত। আপনার কাছে শেষে আসি, ট্রেজারি বেঞ্চ যেহেতু। জি জনাব বাবুল। আমার আসলে বলবার কিছু নাই। আওয়ামী লীগ যেভাবে ঢাকঢোল পিটিয়ে তাদের উন্নয়ন গল্প বলছে, মানুষকে শোষণ করে, নির্যাতন করে, মানুষের অধিকার লুণ্ঠন করে, আইবি উন্নয়ন বা অধিক উন্নয়ন, কম গণতন্ত্র, এটা বাংলাদেশের মানুষ চায় না। এখন বাংলাদেশের মানুষের একটাই হাহাকার, আকাঙ্ক্ষা, বাংলাদেশে একটা সুশাসন দরকার, একটা ন্যায়ের শাসন দরকার, একটা গণতন্ত্র। এক ব্যক্তির শাসন বাংলাদেশে চলে। ওনারা বললেন যে আওয়ামী লীগ এক ব্যক্তির শাসনে চলছে, এক নেতৃত্বে বিএনপি যৌথ নেতৃত্ব আছে, বিএনপিকে নিয়ে ওনাদের এত দুশ্চিন্তা করবার দরকার নাই। আর এই যে দ্রব্যমূল্য বললেন না, দ্রব্যমূল্য, মানুষের যে কি কষ্ট, এটা আওয়ামী লীগের নেতৃত্ব উপলব্ধি করতে পারবে না। ওনাদের টাকারও কোনো সমস্যা নাই আর ওনাদের ক্ষমতারও কোনো সমস্যা নাই। পর্বত পরিমাণ টাকা এক একজনের 500 গুণ 1000 গুণ বেড়েছে। রাজনীতি তো নাই বাংলাদেশে, চলছে লুণ্ঠন নীতি এবং দুর্বৃত্তায়নের নীতি। এই নীতি বেশি দিন চলবে না। আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল, আমরা আশা করবো তারা গণতন্ত্রের পথে আসবে, সুশাসনের পথে আসবে, ন্যায়ের পথে আসবে, যেটা আওয়ামী লীগের ঐতিহ্য। ওরা 6 দফার কথা বলেছে। 72 পরে আওয়ামী লীগের যে দুর্বিনীত দুঃশাসন, উনি বলেছে 72 পরে পিছিয়েছে বা হ্যাঁ
৭৫-এর আগে পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ছিল না, এক দলের শাসন ছিল। ৭৫-এর পরে সেটা বহুদলীয় গণতন্ত্র হয়েছে। ৭৫-এর আগে বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল, এখন বাংলাদেশে দুর্ভিক্ষ নাই, সেটা পর্যায়ক্রমে দুর্ভিক্ষ অপসারিত হয়েছে। আওয়ামী লীগের আমলে অনেক ব্যর্থতা আছে, সীমাহীন দুর্নীতি আছে, লুণ্ঠন আছে, এখন আছে পর্বত প্রমাণ দুর্নীতি। এই দুর্নীতি করে এক একজন ফুলে ফেপে যে পাহাড় হয়েছে এবং ক্ষমতাবান হয়েছে, তারা এখন মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে তাদের মতো সকল মানুষের টাকা, তাদের মনে সকল মানুষের অর্থ। বাংলাদেশের মানুষ সীমাহীন কষ্টে আছে। আমরা চাই আওয়ামী লীগ গণতন্ত্রের পথে ফিরে আসবে। তাহলে আওয়ামী লীগ, আমি শেষ করি, না হলে সেটা আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে না, দেশের জন্য মঙ্গলজনক হবে না। বোঝা গেছে। জনাব রাশিক রহমান, দেখেন, নাগরিক অধিকার আন্দোলন নির্ভর রাজনীতি যে কোনো দেশে প্রয়োজন, সকলে রাজনীতি করবেন। আমি আওয়ামী লীগ করলেও আমার জন্য প্রয়োজন আমার যিনি বিরোধী রাজনীতি করবেন তিনি নাগরিকের অধিকার নিয়ে কাজ করবেন। সমস্যাটা কোথায় বাবুল ভাই, আমি একটু হেল্প করতে চাই ওনাকে। কৃষক দল একটা শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে বসে মিটিং করছেন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে খালেদা জিয়া, তারেক জিয়া, বিএনপি, জামাত ইসলাম এই চারটি সত্তা মিলে বাংলাদেশের মৃদন্ত কৃষককে গাইবান্ধায় সারের দাবিতে 11 জনকে পাখির মতো গুলি করে মেরেছিল। আপনি তো ক্ষমা চান নাই, আপনি ঠিক করে আসেন নাই। উনি ভুলে যাচ্ছেন যে এই বিএনপি, এই খালেদা জিয়া, তারেক জিয়া, জামাত ইসলামী কানসাটে কৃষক সেচের পানি চেয়েছিল, বিদ্যুৎ অভাবে তাদেরকে গুলি করে মারা হয়েছিল। আপনি যখন নাগরিকের অধিকারের কথা বলবেন কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে। কৃষককে গুলি করে মারার পরে ক্ষমা চাইলেন না, পরিতাপ করলেন না, কিন্তু কৃষককে নিয়ে কথা বলতেছেন, আপনি কোনো জায়গা হৃদয়ে পাবেন না। আর এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, উনি যে ইন্টারনেটের কথা বললো, দেখেন আমি তো ভাই একটু প্লিজ ভাই বাবুলা একটা কথা, আমি তো জ্ঞানী গুণী মানুষ না, আমি বিজ্ঞানীও না, আমি বিশেষজ্ঞ না। ইন্টারনেট ভালো না খারাপ সেই বিচারে না হয় আরেকদিন আরেকটা অনুষ্ঠানে যাব, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বিনামূল্যে যখন সাবমেরিন কেবিল বাংলাদেশের সাথে সংযুক্ত করতে চাওয়া হলো ইন্টারনেটের জন্য, ইন্টারনেট হাইওয়ের জন্য, এই বেগম খালেদা জিয়া সেটাকে নাকচ করে বাংলাদেশকে কমপক্ষে 50 বছর পিছিয়ে দিয়েছিল। সুতরাং সেই দলের একজন নেতা পূর্ববর্তী ভুলগুলোর কথা না বলে সেটা প্রায়শ্চিত্ত না করে সংশোধন করার প্রতিশ্রুতি না দিয়ে যখন বড় বড় কথা বলে, তখন রাজনীতির গুণগত মান কোনোভাবে ভালো হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। এবং আজকে বাংলাদেশের জনাব রাশিক রহমান, শেষ করতে হবে আমাদের। খালেদা জিয়া, তারেক জিয়ার মুক্তি ছাড়া তাদের আর কোনো এজেন্ডা নাই। অনেক ধন্যবাদ দর্শক, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।